নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত কি অনিবার্য পরিণতির দিকে এগোচ্ছেন 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ? আজ সুপ্রিম কোর্টে 2 ঘন্টা ধরে শুনানি পর্ব চলার পরেও যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ কিন্তু সম্ভব হয়নি। প্রধান বিচারপতিও কিন্তু সন্তুষ্ট হননি। তিনি সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, রাজ্যের 26,000 চাকরি মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় আদালত কি করতে পারে, তাই নিয়েও প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। সোমবার এই মামলার বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট, তবে কারোর বক্তব্যে কিন্তু নতুন কিছু উঠে আসেনি। তারা বারবার করে এসএসসি বলছে যে যোগ্য অযোগ্য সম্ভব, কিন্তু কিভাবে সেটা কিন্তু আদালতের সামনে কেউ পেশ করতে পারেনি। আজকে আদালতে কি হলো আমরা একবার সেটা আপনার সামনে পড়ে নিই, তারপর আমরা এর ফলাফল বিশ্লেষণে যাব। সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে মামলা শুনানি হয়। 2 ঘন্টা ধরে এই শুনানি পর্ব চলে। বিচারপতি সোমবার বলেন, এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। 26,000 চাকরি প্রার্থীর মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সেই সময় সিবিআই এর আইনজীবী বলেন, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায় বহাল রাখা হোক। অর্থাৎ হাইকোর্ট যেটা বলেছিল যে 26,000 পৃথকীকরণ সম্ভব নয়, সেটাই যাতে বজায় রাখা হোক, সেটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সিবিআই আইনজীবীও কিন্তু ওই কথাই বলেছেন। এই মামলার অন্যতম সমস্যা যেটা যোগ্য এবং অযোগ্য বাছাই করা। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য বাছাই করা হয়েছে তা নিয়ে এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী বলেছেন, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন, সমস্যা তো এখানেই। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি, আপনারা বলতেও পারছেন না কোনটা সত্য। কিন্তু সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে যে বনসালের তথ্য ঠিক। উল্টো দিকে অন্য পক্ষ বলছে তাদের নম্বর আসল, বনসালের তথ্য ঠিক নয়। প্রধান বিচারপতি এরপরে সেই ঘুরে ফিরে সেই জায়গাতেই এসেছেন। সমস্যা হলো আসল ওএমআর শিটটা নেই। সেক্ষেত্রে কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে, তাই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এসএসসি না পঙ্কজ বনসালের সংস্থার কাছে তথ্য রয়েছে, অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তখন অভিষেক মনু সিংভি, যিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী, তিনি তখন বলেছেন, যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দেন। তিনি বলেছিলেন, আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারলাম না, তথ্যের ওপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবী কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়। আদালত যে তথ্য প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও তিনি আবার মনে করিয়ে দিয়েছেন। এর আগে 27শে জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা গত শুনানিতে জানতে চান প্রধান বিচারপতি। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। সেই সময় মূল মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছিলেন, অনেকের চাকরির আবেদন না করেও চাকরি পেয়ে গেছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে বিকাশ ভট্টাচার্য সেদিন বলেছিলেন। নিয়োগের পুরো প্রক্রিয়া প্যানেল বাতিল করার জন্য কিন্তু বিকাশ ভট্টাচার্য লাস্ট শুনানিতে সওয়ালও করেছিলেন। গত 22শে এপ্রিল এটা
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা আদালত, কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া পুরোটা বাতিল করে দেয়। তার ফলে চাকরি চলে যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয় এবং 4 সপ্তাহের মধ্যে বলা হয়েছিল 12% সুদ সমেত বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। এরপরে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায়। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এবং কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করে চাকরিহারাদের অনেকজন। কিন্তু তখন ছিলেন হচ্ছে চন্দ্রচূড়, জাস্টিস চন্দ্রচূড়। তখন এই যে বেঞ্চ তখন এই চাকরি যাওয়ার ওপর স্থগিতাদেশ দেয়। সেই সময় আদালতের নির্দেশ ছিল, যুক্তি ছিল, যোগ্য এবং অযোগ্য কি আলাদা করা সম্ভব, না হলে তো গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাবে। কিন্তু তারপরেও দেখা গেল এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্য বাতিল করা আর কি বাছাই করা সম্ভব হচ্ছে না কোনো অবস্থাতেই। সেখানে মনু সিংভি বলেছেন যে এটা একটা বিশাল, বলা যেতে পারে, ঝাঁকুনি দেবে শিক্ষা ব্যবস্থায়। ঠিকই বলেছেন। এটা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ঠিক 2026 সালের ভোটের, বিধানসভা ভোটের আগে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বিপদ হিসেবে আসবে। যখন এই শিক্ষা দুর্নীতি হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন, তখন তৃণমূল কংগ্রেস কিছু ভুল আমরা শুধরে নেব, এবং তারপরে যেটা করেছিলেন যে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হয়েছিল যাতে এই অযোগ্য প্রার্থীদের চাকরিও থেকে যায়। এবং এই সুপার নিউমেরিক পোস্ট, সেটা নিয়েও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। সেটা এখনো পর্যন্ত স্টে হয়ে আছে। কেন, কার নির্দেশে এটা হলো, কেন মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্ট দিল? তো প্রথম থেকেই রাজ্য সরকার কিন্তু জিনিসটা লুকাতে চাইছে, অ্যাড্রেস করার চেষ্টা করেনি। কিন্তু এই সময় দাঁড়িয়ে এই অনিবার্য পরিণতি তার দিকে যদি যায়, 26,000 চাকরি যদি বাতিল হয়ে যায়, সেখানে প্রচুর যোগ্য ছেলেও তো আছে, কিন্তু কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা করার জন্য ওএমআর শিট পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এটা একজন মিলে করেনি, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটা পার্থ চট্টোপাধ্যায় একা করেনি, এর সঙ্গে বহু লোক জড়িত আছে। কেউ হয়তো ধরা পড়েছে, কেউ হয়তো এখনো ধরা পড়েনি, মাথা হয়তো এখনো ধরা পড়েনি। তো এই অবস্থায় যদি রাজনৈতিক দিকভাবে দেখা হয়, সেটা কিন্তু এইটা যদি পুরোটা বাতিল হয়ে যায়, এখনো পর্যন্ত রায় বেরোয়নি, রায় স্থগিত রেখেছেন, প্রধান বিচারপতি রায় দেবেন। ফলে আশা নিরাশায় দুলছে কিন্তু এই যোগ্য প্রার্থীরা। তারা ওয়াই চ্যানেলে বসে তারাও ধর্ণা দিচ্ছেন। ফলে এই তাদের এই পরিবারগুলো যারা 5 বছর 6 বছর করে চাকরি করেছেন, ভাবা যায় তারা কতটা কি, তাদের পুরো জীবনটাই একেবারে অন্ধকার নেমে আসবে হঠাৎ করেই। তারা কি করবেন? তারা কি আবার পরীক্ষা দেবেন? তাদের এতগুলো বয়স হয়ে গেছে। তার পরবর্তীকালে তারা যদি আবার চাকরি না পান, পুরো সিস্টেমটা, আজকে যে সিস্টেমটার ওপর দাঁড়িয়ে আছে এডুকেশনে, শিক্ষা ব্যবস্থা, পুরোটা কিন্তু প্রচন্ডভাবে বলা যেতে পারে একটা ঝাঁকুনি বা ভূমিকম্পের সামনে পড়বে। সেখানে বারবার করে আমরা কিছু জানি না, এটা সামলে নেব, কিছু হবে না, আমার মনে হয় না এত সহজে এটা সামলে নেওয়া যাবে। কারণ 26,000 চাকরি তো আর মুখের কথায় দেওয়া যাচ্ছে না। এই সরকার তো চাকরি দিতে পারছে না। গত লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 5 লাখ চাকরি, সরকারি চাকরি রেডি আছে। কিন্তু 24-এর ভোট চলে যাওয়ার পরও কিন্তু সেই 5 লাখ সরকারি চাকরির কোনো কথা কিন্তু আর আমরা শুনছি না। এইবার যদি 26,000 চাকরি চলে যায়, তাহলে কিন্তু সত্যি একটা আনরেস্ট তৈরি হবে। জানি না যে রায়ের কি আসবে, কিন্তু আজকে সওয়াল জবাব পর মনে হচ্ছে অনিবার্য পরিণতির দিকেই হয়তো আমরা এগিয়ে চলেছি। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।